12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে, রেফারেন্ডাম। একটি প্রশ্ন সাথে 4টি দফা থাকবে, উত্তর একটাই, হ্যাঁ অথবা না। বলা হচ্ছে ফ্যাসিবাদ রুখে দেবার জন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি। সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জিতে গেলে অন্তর্বর্তী সরকার আরও 6 মাসের মেয়াদ বেড়ে যাবে, এমনও গুজব আছে। আসলে হ্যাঁ ভোট জিতলে কি হবে, এই নিয়ে আজকের স্টার এক্সপ্লেইনস। গণভোটে যে একটা প্রশ্ন এবং তারপরে 4টে দফা, সেইগুলো বোঝাটা খুব জরুরি হ্যাঁ বা না ভোট দেবার আগে। সেগুলো নিয়ে এর আগে একটা ভিডিও করা হয়েছে, দেখে নিতে পারেন। আজকের আলাপের বিষয় হ্যাঁ জিতলে পরে কি হবে। একটা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই সরকারি প্রচারণা, অন্যান্য ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠানের প্রচারণা দেখেছেন, না দেখলেও আমার হাতে কয়েকটি কাগজ আছে, তার মধ্যে একটি থেকে কয়েকটি পয়েন্ট আছে, সেগুলো পড়ে শোনাতে পারি যে সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের পক্ষ থেকে কি বলা হচ্ছে। সরকার ঘোষণা দিয়েই হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, কারণ তারা বলছে যে তারা সংস্কারের পক্ষের সরকার এবং হ্যাঁ মানেই সংস্কার হবে। এই লিফলেটটা শুরুতেই বলছে দেশের চাবি আপনার হাতে। একেবারে নিচে অনেকগুলো কথা বলা আছে, তারপরে একেবারে নিচে লেখা হ্যাঁ ভোট দিলে ওপরে সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। তবে দরজা একটাই, কি কি পাওয়া যাবে সেটার কথা বলা হচ্ছে। যেরকম তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, অর্থাৎ মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে। এর মধ্যে কতগুলো ঠিক, এগুলো হবে বলে আশা করা যায়। কেন বলছি সেটা পরে আসছে আলোচনায়। জুলাই সনদে এইরকম উল্লেখ আছে, আর কতগুলো আসলে ঠিক না। জুলাই সনদে এইরকমভাবে উল্লেখ নাই, কতগুলোর উল্লেখই নাই। একেবারে প্রথমে যদি ধরা যাক তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের মূল বিতর্ক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, তাকে কিভাবে নির্বাচন করা হবে বা ঠিক করা হবে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সেটার জন্য এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল বা সংবিধানে ঢোকানো ছিল, সেটা সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনের মধ্যে প্রধানকে কিভাবে ঠিক করা যেতে পারে তার জন্য কয়েকটি অপশন দেওয়া ছিল। প্রথম অপশন এই, দ্বিতীয় অপশন এই রকম, তৃতীয় অপশন এই রকম। সবচেয়ে রিসেন্ট যে চিফ জাস্টিস যিনি রিটায়ার করেছেন, সেই প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে আসা। যদি উনি রাজি না হন তাহলে তার আগের জন। যদি কোনো প্রাক্তন বিচারপতি রাজি না হন তাহলে পরে অ্যাপেলেট ডিভিশনের কোনো একজন জাস্টিস বিচারপতিকে, যিনি সর্বশেষ রিটায়ার করেছেন, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। এভাবে পেছনে যেতে হবে। এরকম করে কয়েকটা ধাপে কয়েকটা অপশন দেওয়া ছিল। কোনোটাই যদি না হয়, একেবারে শেষ অপশন ছিল যে প্রেসিডেন্ট নিজেই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে কাজ করতে পারেন। 2006 সালে বিএনপি এই শেষ অপশনটা নিয়েছিল। তার আগেরগুলো সবগুলো বলা হয় যে সবগুলো ঠিকমতো এক্সস্ট না করে। সেই হিসেবে ইয়াজউদ্দিন আহমেদ, উনি একাধারে প্রেসিডেন্ট ছিলেন এবং কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ছিলেন। এইবার জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশদভাবে অনেকগুলো অপশনের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা পর্যায় পর্যন্ত বিএনপি রাজি। 3টা বা 4টা অপশনের পরে বিএনপির একটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, তারপর থেকে সে আর রাজি হয়নি দলটি। তো এখানে ঐক্যমত এখনও আসেনি। সম্ভবত আলাপ আলোচনা করে সেই ব্যাপারে একটা ঐক্যমত হতে পারে পরে। অন্যান্য ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট আছে, তবে সরকারি কর্ম কমিশন কীভাবে গঠিত হবে বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেইগুলোর ব্যাপারে
বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেখানে পুরোপুরিভাবে ঐকমত্য হয়নি। ইচ্ছে মতো সংবিধান সংশোধন করা, ব্যাপারটা এইরকম না যে আগে যেমন ছিল এখন তার সাথে জবরদস্তি একরকমের এমন বিধান জুড়ে দেওয়া হচ্ছে যে বিরোধী দলকে সাথে নিয়েই তার সংবিধান সংশোধন করতে হবে, এমন কোনো বিধান নেই। তবে অঙ্কের হিসাবটা এমন দাঁড়াবে যে ব্যাপারটা তাই হয়। সেটা হচ্ছে এইরকম, আগে যেমন নিম্নকক্ষে ছিল 2/3, এখনও তাই থাকবে। নিম্নকক্ষে সংবিধান যদি সংশোধন করতে হয় তার জন্য 2/3 ভোট দরকার। আগে তাই ছিল, এখনও তাই আছে। আওয়ামী লীগ এটা করতে পেরেছিল কারণ আওয়ামী লীগের 2/3 বেশি তাদের ভোট ছিল পার্লামেন্টে। এখন যেটা হচ্ছে, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ লাগবে, অর্থাৎ 51টা ভোট লাগবে। উচ্চকক্ষ গঠিত হবে 100টা সিটে এবং সেই 100টা সিট হবে ভোটের আনুপাতিক হারে, সিটের আনুপাতিক হারে না কিন্তু। অর্থাৎ কোনো একটা দল 35% হোক 40% হোক, সে যদি সরকার গঠন করে, সেটা হয়তো নিম্নকক্ষে সে 150টা সিট পেয়েছে, 180টা সিট পেয়েছে, হয়তো 200টা সিট পেয়েছে। এবং এর আগে এরকম হয়েছে যে 40-42% ভোট পেয়ে প্রায় 200টা সিট পেয়ে গেছে। কিন্তু যেহেতু ভোটের 40% বা 42%, উচ্চকক্ষে কিন্তু সে ওই 40টা সিটই পাচ্ছে। সে সিটের হিসাবে তার সিটের অনুপাতে উচ্চকক্ষের সিট হচ্ছে না, ভোটের অনুপাতে যেহেতু উচ্চকক্ষে সিট হবে, সেই জন্যে সেইখানে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে তার বিপক্ষের বা অন্য দলের, বিরোধী দলের কোনো না কোনো লোককে তার সাথে টানতে হবে। অর্থাৎ সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো এতই জোরালো হতে হবে, এত তার মোটামুটিভাবে অ্যাপিল থাকতে হবে এই রকম যে বিরোধী দলের মানুষজনও সরকারি দলের সাথে মিলে তারা ওটাকে ভোট দেয়। ব্যবস্থাটা এইরকম হচ্ছে। 10 বছরের মেয়াদে সবাই রাজি হয়েছে, এটা ঠিক। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে, এই ব্যাপারে কিন্তু 3টি দলের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যে, এবং বিষয়টি যেখানে আছে, এখানে জুলাই সনদের মধ্যে যে এখানে বিষয়টি লেখা আছে, তাতে পরিষ্কারভাবে 3টি দলের নোট অফ ডিসেন্ট তো আছেই, পাশাপাশি যেই নিয়ম যেভাবে বলা হয়েছে সেটাও এখনও পর্যন্ত সবগুলো দল প্র্যাকটিস করছে না। অর্থাৎ বলা হচ্ছে যে জুলাই সনদ 2025 সই করার পরবর্তী নির্বাচন থেকে, তাহলে টেকনিক্যালি এই নির্বাচন দ্বারায় যত মানুষকে কোনো একটা দল নমিনেশন দিবে তার অন্তত 5% নারী হতে হবে, তারপরের নির্বাচনে হবে 10%, তারপরের নির্বাচনে 15%, এরকম করে অ্যাটলিস্ট 33% মনোনয়ন নারী হতে হবে। এটা হচ্ছে গিয়ে যে প্রস্তাব জুলাই সনদের। জুলাই সনদের এই প্রস্তাবের সাথে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে হলো, এখানে জুলাই সনদের স্ট্রাকচারটা যদি দেখেন তাহলে পরে এখানে বিভিন্ন ছক থাকে। একদিকে হচ্ছে প্রস্তাব, আর অন্যদিকে কোন কোন দল রাজি হয়েছে এবং কোন কোন দল রাজি হয়নি। যেই দলগুলো রাজি হয়নি সেই দলগুলোর সবার নাম নেই, তাদের একটা ক্রমিক নাম্বার লেখা আছে যেটা পরিশিষ্টে দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে 4, 19 আর 23 রাজি হয়নি। 4-এ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, 19-এ আছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং 23-এ আছে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি। এরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কিন্তু অন্যরা যারা আসলে রাজি হয়েছে তারাও কিন্তু এই নির্বাচনে 5% দেয়নি। প্রায় 2000 ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 100 জনও নারী ক্যান্ডিডেট নেই, 100-রও বেশ কম। 2/3 না, তারও অনেক বেশি কনস্টিটিউয়েন্সিতে কোনো নারী ক্যান্ডিডেট আসলে দাঁড়ায়নি। তো অন্যান্য দলগুলো যে এটা পালন করছে বা চেষ্টা করছে তাও না। কোনো কোনো দলের, যেমন জামাতে ইসলামীর, কোনো একজনও নারী ক্যান্ডিডেট নেই। এই প্রচারণায় বলছে যে মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, এই কথাটিও ঠিক না। মৌলিক অধিকারের ব্যাপারে জুলাই সনদে যা আছে সেইটা আমি যদি পড়ে শোনাতে পারি, সেইটা হচ্ছে এইখানে বলছে, মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোর সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে উল্লেখ করা হবে, যাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি বিধানাবলী পরিবর্তন করতে পারেন। একটি অধিকারের কথাও এখানে আলাদা করে বলা নেই, অন্যান্য বিষয়গুলো কিন্তু স্পেসিফিক করে বলা আছে, কারণ এই বিষয়ে ঐকমত্য হয়নি, আলোচনা হয়েছিল কিন্তু কেউ এটাতে রাজি হয়নি। এবং এই ক্ষেত্রে আলোচনায় ছিল যেমন ভোটাধিকার, ইন্টারনেটের অধিকার, এগুলো মৌলিক অধিকারে চলে আসবে, শিক্ষা স্বাস্থ্যের কথাও আসবে। ইনফ্যাক্ট একটা বিল অফ রাইটস হবার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত হয়নি। এবং এখানে মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার সব কিছু মিলিয়ে একটা চ্যাপ্টারের মতো হবার কথা ছিল, সেটা আসলে হয়নি। এই যে প্রচারণায় যেটা বলা হচ্ছে যে মৌলিক অধিকার বাড়বে, জুলাই চার্টার পড়লে পরে স্পষ্ট হয় যে মৌলিক অধিকার বাড়বে কিনা এটা পরিষ্কারভাবে ছেড়ে দেওয়া হচ্ছে সামনের আলোচনার উপরে। এবং এখানে কোনো একটি বিশেষ অধিকারের কথাও বলা হয়নি, যদিও প্রচারণায় বিশেষ অধিকারের কথা বলা হচ্ছে। অন্যান্যগুলোর ক্ষেত্রেও আলোচনা অবশ্য করতে হবে এবং সেটা কিসের ভিত্তিতে হবে সেই বিষয়ে আলাপ করা দরকার, যে আসলে তাহলে হ্যাঁ ভোট পাশ করলে হচ্ছেটা কি। হ্যাঁ ভোট পাশ করলে যা হবে সেটা বোঝা যাবে তার জন্য দুটো অধ্যাদেশ পাশ করা হচ্ছে। এই দুটো অধ্যাদেশের একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। আর একটা আছে যেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে, অর্থাৎ এটা অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয় জনগণের সম্মতি রহিয়াছে কিনা তাহা যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। এই দ্বিতীয় অধ্যাদেশটার প্রয়োজন এই কারণে যে বর্তমানে বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। তাহলে গণভোট হবে কিভাবে? ইলেকশন কমিশন কিভাবে ঠিক করবে কোনটা গণভোটের ব্যালট বাক্স আর কোনটা কে গণভোটের জন্য প্রিসাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার? সেটা এই অধ্যাদেশ দিয়ে সেটা ঠিক করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে রিটার্নিং অফিসার ব্যালট বাক্স কীভাবে কী করবে, ভোট কখন গুনবে, ভোট কখন বন্ধ হবে, কে প্রিসাইডিং অফিসার, কে রিটার্নিং অফিসার ইত্যাদি। এবং এগুলো সব সাধারণ নির্বাচনে যেরকম হচ্ছে তার একই সাথে ওইটাও হবে, এরকম করে বলা আছে। তবে প্রতিটা ক্ষেত্রে এটা আইন করে বলে দিতে হয়েছে, কারণ তা না হলে তো ইলেকশন কমিশন তো একটা আইনের অধীনে চলতে হবে, সেই আইন না থাকলে সে কাজ করতে পারবে না। এই অধ্যাদেশে মূলত সেইগুলোর ডেফিনেশন এবং সেগুলোর বিবরণ দেওয়া আছে। এই যেমন গণভোট গ্রহণের সময়, হ্যাঁ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় হইবে গণভোটের ভোট গ্রহণের সময়, মুলতবি ভোট গ্রহণ, গোপন ব্যালটের মাধ্যমে গণভোট গ্রহণ, ভোটদান পদ্ধতি, ব্যালট বাক্স ইত্যাদি। এইরকম বিভিন্ন জায়গায় এই জিনিসগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে। পাশাপাশি এখানে আরেকটি জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ 2025-এ যে সকল বিষয় ঐকমত্য হইয়াছে, এইখানেও ওই প্রচারণার মতো কয়েকটি বিষয় উল্লেখ করা আছে যেগুলোতে আসলে ঐকমত্য হয়নি। এই যেমন এইখানে মৌলিক অধিকার সমূহ তালিকার সম্প্রসারণ, সেটার কথা আছে। আবার ওই যে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, সেটা আছে, যদিও নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে 4টা দলের নোট অফ ডিসেন্ট আছে, অন্যদিকে মৌলিক অধিকার সম্প্রসারণ আসলে ওইরকম করে তো কোনো কিছু হচ্ছে না। তবে এইগুলো এখানে বলা আছে। হ্যাঁ ভোট পাশ করলে আসলে কি হবে? এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, এই আদেশে বলা হচ্ছে যে কিভাবে করতে হবে। একটা পর্যায় পর্যন্ত আছে যে গণভোট গ্রহণের জন্য একটা আইন প্রণয়ন করতে হবে, তারপর সংবিধান সংস্কার পরিষদ গঠন, উহার কার্যাবলী ও বিলুপ্তি, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হইলে, না হলে তো কিছুই হবে না, সব বাদ। হ্যাঁ হলে কি হবে সেটা নিয়ে আর এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে
দায়িত্ব পালন করিবে। যাদেরকে আমরা এমপি হিসেবে নির্বাচন করব তারাই কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল বা কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি আমরা যাই বলি না কেন, সেই ওই আলাদা করে যে পরিষদটা হচ্ছে সেই সংস্কার পরিষদের সদস্য তারাই হবে। এমপি যে সেই ওইটার সদস্য, অর্থাৎ এই 300 জন এমপি, 300 জন আমার সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য 300 জন। কিন্তু এইখানে যে লিডার অফ দ্য হাউস, অর্থাৎ সরকারি দলের যে প্রধান ধরে নিতে পারি সেই লিডার অফ দ্য হাউস হবে, অন্য কেউ হতে পারে, তবে এই নিম্নকক্ষের যে লিডার অফ দ্য হাউস সে কিন্তু আবার এই কাউন্সিলের লিডার অফ দ্য হাউস হবে এমন ব্যাপার নাই। নিয়ম হচ্ছে এদের প্রথম অধিবেশনে, অর্থাৎ কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিলের প্রথম অধিবেশনে তারা ভোটাভুটি করবে এবং সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হবে এইখানকার সভাপতি, এই কাউন্সিলের সভাপতি। আরেকটি বিষয় আছে, পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এই 180 কার্যদিবস, এই কারণেই ওই 6 মাসের কনফিউশন যে সরকারের বুঝি আরও 6 মাস মেয়াদ বাড়বে, খুব সম্ভবত এইটার জন্য। কিন্তু এইখানে খেয়াল করলে দেখবেন যে বলা হচ্ছে 180 কার্যদিবস। এখানে প্রশ্ন দুটো, একটা হচ্ছে এই কার্যদিবস কি আমার আপনার কার্যদিবস? তাহলে পরে কিন্তু 180 দিনে সেটা শেষ হবে না, মানে 6 মাসে হবে না, কারণ 6 মাসের মধ্যে প্রতি মাসে তো 8 দিন করে উইকেন্ড থাকবে, কার্যদিবস হিসেবে গোনা যাবে না, 48 দিন ওখানে চলে যাবে। কোরবানির ঈদ আছে, রোজার ঈদ আছে, 26শে মার্চ, 1লা মে, বুদ্ধ পূর্ণিমা থাকতে পারে, এই মিলিয়ে আরও 50-55 দিন কেটে যাবে। তাহলে সব মিলিয়ে এই 180 আরও 50-55 দিন হলে প্রায় 8 মাসের মতো হয়। সে যাক, 8 মাসই না হয় হলো, 8 মাস এর মধ্যে সেই যে সংস্কার কাউন্সিল, সংবিধান সংস্কার কাউন্সিল, তারা বসে আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে এবং সেইখানে এই রেফারেন্ডামের হ্যাঁ ভোটের জেতার আলোকে তারা সংবিধান সংস্কার করবে, এইটা হচ্ছে কথা। কিন্তু এখন দ্বিতীয় প্রশ্নে আসি, এখানে যে কার্যদিবস বলল, এই কার্যদিবস আপনার আবার কার্যদিবস হলে একরকম, সংসদের কার্যদিবস হলে আরেক রকম। কারণ তাহলে পরে বুঝতে হবে যে কয়দিন সংসদ বসে, সংসদ অধিবেশন হয়, আর সংসদ অধিবেশনের যদি 180 দিন পূরণ করতে হয় তাহলে সেটা প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। দ্বিতীয় জায়গায় আসা যাক, সেটা হচ্ছে যে এই আলাপ আলোচনার বিষয়টা কীরকম হবে। এখানে বলছে এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা ও গ্রহণ এবং অন্য সকল বিষয় কার্যপ্রণালী নির্ধারণ করিবে। এরপর শপথ পাঠ, পরিষদের সভাপ্রধান, যেটা কথা আগে বলেছি, এই সমস্ত বিধানগুলোর কথা বা প্রভিশনগুলোর কথা বলা আছে। এখন তাহলে পরে এই যে সংস্কার কাউন্সিল তারা নির্ধারণ করবে কিভাবে একটা প্রস্তাব গৃহীত হবে, কিভাবে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, কিভাবে সেটা মানে টেবিলে তোলা হবে এবং কীভাবে সেটা গ্রহণ করা হবে। এই পুরো পদ্ধতি কিভাবে হবে সেটা এই কাউন্সিল নির্ধারণ করবে। তারা তাদের মধ্য করে নিশ্চয়ই সেটা আলাপ আলোচনা করে ভোটাভুটি করে ঠিক করতে পারে। তবে এখানে বলে দিচ্ছে যে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদে সিদ্ধান্ত গৃহীত হইবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই যে সংবিধান সংস্কার কাউন্সিল পরিষদ, এই সংবিধান সংস্কার পরিষদে আলাপ আলোচনা হবে। কিসের আলাপ আলোচনা? জুলাই চার্টারের যে প্রস্তাবগুলো সেইগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, যেগুলো আমরা ধরে নিচ্ছি পাশ করেছে। আচ্ছা, এইগুলো নিয়ে আলাপ আলোচনা হবার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ এখানে ভোটাভুটি হবে। তার মানে এই যে অন্ততপক্ষে পরবর্তী 8 মাস এটা ফর্ম করার পরে 8 মাস ধরে তারা আলাপ আলোচনা করবে এবং ভোটাভুটি করবে, তারপরে সেগুলো গৃহীত হবে। তাহলে ভোটাভুটি করে ওইখানে যেমন হ্যাঁ হতে পারে, ওখানে নাও হতে পারে। আমরা যে রেফারেন্ডামে যেটাকে হ্যাঁ বলে দিচ্ছি সেইটাই পাশ করে আসবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, এবং একটা নির্বাচিত সংসদের হাত বেঁধে দেওয়ার অধিকারও আসলে অন্য কোনো সরকারের তো থাকে না।
তারা দিতেও পারে না সেটা। নির্বাচিত সংসদ অবশ্যই স্বাধীন এবং তারা তাদের মতো করে কাজ করবে। কাজেই তাদের উপর কোনো রকম বাধ্যবাধকতা এখানে যদিও বিভিন্ন প্রশ্ন শুনে মনে হতে পারে যে তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে যে এইভাবেই করতে হবে, তারা কিন্তু সে সময় আলাপ আলোচনা করে তাদের মতো করে ভোট দিতে পারবেন। এবং এই যা কিছু আমরা এখন পাশ করছি সব কিছুই আলোচনা সাপেক্ষ। এবং এইখানে বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা যেহেতু একটা প্রশ্নে পুরো জিনিসটাকে হ্যাঁ বলছি অথবা পুরো জিনিসটাকে না বলছি, কারো বোঝার উপায় নেই যে এইখানে কোন বিষয়টায় মানুষজনের বেশি সম্মতি, কোনটায় কম, কোনটায় মানুষজন নিমরাজি অথবা কোনোটায় পছন্দ হয়নি। কারণ অনেকে আছেন যারা ভোট দিতে পারেন না, তারা হয়তো অনেকে অনেক কিছু পছন্দ করতে পারেন কিন্তু না ভোট দিয়েছেন দু একটা বিশেষ কারণে। আবার কেউ হয়তো হ্যাঁ ভোট দিয়েছেন, সবগুলোতে তার পছন্দ না কিন্তু বেশিরভাগ জিনিসই পছন্দ। এখন সেটা কিভাবে দেখবে সেটা পরবর্তী এই পরিষদের উপর নির্ভর করবে। এই পরিষদ তার মতো করে যখন কাজ শেষ করবে, কাজ শেষ করার পর তারা নিজেরাই ঘোষণা দিবে আমাদের কাজ শেষ, তখন তারা ডিসলভড হয়ে যাবে। ডিসলভড হয়ে যাওয়ার পরে সাথে সাথে এটার জন্য আলাদা করে কোনো কিছু করতে হবে না, তখন সাথে সাথে সেই অনুযায়ী তাদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে যে সংবিধান যেটা হলো সেটা গেজেট হিসেবে প্রকাশ করা হবে। সেটাও এই বিভিন্নভাবে আইন করে এখানে বলা আছে। কিন্তু এখানে এখন বলা হচ্ছে যে বিভিন্ন সময় এটাও বিতর্কে আসে, আলোচনায় আসে যে অন্যান্য অনেক দেশে কোনো সময় 21টা বিষয়ের উপরে একবারে এক দাগে এক প্রশ্নে এইরকম গণভোট হয়েছে, কোনো জায়গায় 40টা বিষয় হয়েছে বা এইরকম। আমাদের এখানে সেই রকম একাধিক বিষয় এসছে, এটা তো হতেই পারে। বিষয় হলো এই, যেটা সাধারণত বলা হয় না, সেটা হচ্ছে যে অন্যান্য জায়গায় যে গণভোট হচ্ছে তার অধিকাংশ ক্ষেত্রে, প্রায় সবগুলো ক্ষেত্রেই পার্লামেন্টে আগে, উচ্চকক্ষ হোক নিম্নকক্ষ হোক, পুরো পার্লামেন্টে আগে ওই প্রস্তাবগুলো পাশ করে আসে। অর্থাৎ সেই বিষয় বিশদ আলোচনা এক প্রকার হয়েই যায় জনপ্রতিনিধিদের মধ্যে। তারপরে যেহেতু সেগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্যে পরবর্তীতে সেই বিষয়গুলো যেগুলো রাজি হয়েছে পার্লামেন্ট সেইগুলো গণভোটে আসে। গণভোটে হ্যাঁ মানে পুরোটুক একবারে পাশ করে যাবে, তখন আর আলোচনার বিষয় নেই, কারণ আলোচনা হয়েই ওই প্রশ্নগুলো ঠিক করা হয়েছে। না হলে তো আবার আলোচনা হতে পারে। আমাদের এখানে হচ্ছে উল্টো, আগে যাচ্ছে গণভোটে এবং তারপরে আসবে পার্লামেন্টে। কাজে আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা ছিল সেটা হচ্ছে পরে। সেই জন্যে এখনো পর্যন্ত কোনো কিছু একেবারে হ্যাঁ না সাদা কারোর মধ্যে এইরকম করে রাখা যাচ্ছে না। এই সবটুকুই এখনো পর্যন্ত আলোচনা সাপেক্ষ। আর যেহেতু এটা আলোচনা সাপেক্ষ, তাই কেউই আসলে এইভাবে বলতে পারেন না যে হ্যাঁ ভোট দিলে ফ্যাসিজম আর আসবে না, হ্যাঁ ভোট দিলে সমস্ত সংস্কার হয়ে যাবে। যেহেতু এটা পরবর্তী নির্বাচিত সরকার এবং জনপ্রতিনিধিদের উপর নির্ভরশীল, অর্থাৎ পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভরশীল, তারা সিদ্ধান্ত নেবে এবং তখনকার যে পরিস্থিতি তার নিরিখেই আসলে সিদ্ধান্ত হবে কোনগুলো গ্রহণ করা হবে এবং কোনগুলো গ্রহণ করা হবে না। এখন হয়তো আমরা অনেক আশা করে হ্যাঁ ভোটের দিকে যাচ্ছি, কিন্তু সেই হ্যাঁ ভোটে যা যা বলা হচ্ছে সবই যে আমরা একেবারে গ্যারান্টিড, এই রকম গ্যারান্টি আসলে দেওয়া যায় না।